বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের অনবদ্য উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাঁদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও টিপে দিতে ভুলবেন না, যাতে করে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কেমন? আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন এবং পারলে বন্ধুদের শেয়ার করবেন ভিডিওটি। এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ, সমরেশ মজুমদারের কালবেলা। ইউনিভার্সিটিতে ঢোকার মুখেই বিমানের সঙ্গে দেখা। ওকে দেখে হাত নেড়ে ডাকল। বিমান বলল, তোমার পাত্তা নেই কেন? এটা খুব অন্যায়। অনিমেষ জিজ্ঞাসা করল, আমায় খুঁজছিলেন? খুঁজছিলাম মানে? 3 দিন তোমার ক্লাসে ছেলে পাঠিয়েছি, তারা এসে বলল তুমি নেই। গতকাল তোমার হোস্টেলে গিয়ে পাওয়া যায়নি। যাক, তুমি একটু অফিসে এসো, দরকার আছে। এখন ক্লাস ফাঁকি দিয়ে মনে কোনো অস্বস্তি হয় না। বাংলার ক্লাস না করেও কোনো ছাত্র ইচ্ছে করলে ভালো রেজাল্ট করতে পারে। কতগুলো ধরাবাঁধা প্রশ্ন এবং তার বস্তা পচা উত্তর মানেই পরীক্ষায় সেকেন্ড ক্লাস পাওয়া, এই সত্য অনিমেষের জানা হয়ে গেছে। সেদিন কোথায় যেন পড়ছিল, আগেকার দিনে ম্যাট্রিক পাস করার চেয়ে এখন ডক্টরেট পাওয়া সহজ। লোকসাহিত্য বা জয়দেব সম্পর্কে প্রচারিত বইগুলো থেকে ছেঁকে নিয়ে সাজিয়ে দিলেই সেই সাবজেক্টের থিসিস হয়ে যায়। আর যার অধীনে কাজ হচ্ছে তার ভালোবাসা পেলেই নামের আগে ডক্টরেট বসে যাবে। কিন্তু ইদানিং ব্যাপারটার অসারতা এত স্পষ্ট যে চট করে কেউ নিজেকে ডক্টরেট বলে পরিচয় দেয় না, বিশেষত বাংলায়। অনিমেষ বিমানকে বলল, চলুন। ছেলেমেয়েরা যে যার ক্লাসে কিংবা আড্ডায় যাচ্ছে। এখন ইউনিভার্সিটিতে মেয়েদের সংখ্যা বোধহয় ছেলেদের থেকে বেশি। এত রকমের সাজগোজ একসঙ্গে দেখে মাথা ঠিক রাখা মুশকিল হয়ে পড়ে মাঝে মাঝে। কিছুদিন হলো অনিমেষ টের পাচ্ছে, সে যখন ওদের পাশ দিয়ে যাওয়া আসা করে তখন তাকে নিয়ে ফিসফাস আলোচনা হয়। সম্ভবত সেই মিটিংয়ের আবিষ্কারের কথা এখন জনে জনে ছড়িয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বিমান বলল, কাল তোমাদের হোস্টেলে খুব কাণ্ড হয়েছে শুনলাম। অনিমেষ অবাক হয়ে বিমানের দিকে তাকালো। আপনি কি করে জানলেন বিমানদা? সব খবরই আমাদের কাছে আসে। তুমি লিড করেছিলে? লিড মানে আমি কথা বলেছিলাম এএসের সঙ্গে। ভদ্রলোকের ভাবভঙ্গি খুব একটা ভালো ছিল না। সুপার না এসে গেলে কি হতো বলা যায় না। ওর কথায় ভদ্রলোক ক্ষমা চাইলেন। অনিমেষ বলতে বলতে ভাবছিল, যদি সুপার না আসতেন তাহলে একটা হাতাহাতি হয়ে যাওয়া বিচিত্র ছিল না। বিমান বলল, যা হোক, নেতৃত্বটা তোমার হাতে ছিল জেনে আমি খুশি। একটু ইতস্তত করে অনিমেষ বলল, কিন্তু ব্যাপারটা খুবই বাজে। ওরকম একটা ইস্যু নিয়ে হইচই করতে আমার প্রথমে ইচ্ছা ছিল না, শেষে জড়িয়ে পড়লাম। ঘটনাটা এত সামান্য। হাত তুলে অনিমেষকে থামিয়ে বিমান ঘুরে দাঁড়ালো। সব সময় একটা কথা মনে রাখবে, লাইমলাইটে আসতে গেলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যেটাকে সামান্য মনে হচ্ছে তাকে যদি একটু মোচড় দিয়ে ঘুরিয়ে দিতে পারো, সেটাই অসামান্য হয়ে যেতে পারে। ধরো, কালকে যদি তোমরা ওই ইস্যুটার সঙ্গে আরও কতগুলো পয়েন্ট যোগ করতে, তাহলে আজ তুমি সারা কলকাতায় পরিচিত হয়ে যেতে। কীরকম? অনিমেষ কৌতুক বোধ করল। অত্যন্ত জঘন্য খাবার, হোস্টেল কর্তৃপক্ষের তোমাদের টাকায় ব্যাংক ব্যালেন্স বাড়ানো এবং হোস্টেলের কোয়ার্টার অসৎ কাজে ব্যবহার, স্রেফ এই 3টে ইস্যু যোগ করে দিলে কলকাতার সব হোস্টেলের বোর্ডারদের সঙ্গে পেতে। কারণ প্রথম অভিযোগটা এত কমন যে সবাই একমত হবেই।
আজ যদি সারা দেশের হোস্টেলগুলোয় ওরকম ঘেরাও প্রতিবাদ শুরু হয়ে যেত, তাহলে সবার সঙ্গে সংযোগ রক্ষার জন্য একটা কমিটির প্রয়োজন হতো। এবং যেহেতু তুমি প্রথম ঢিল ছুঁড়েছ, তাই তোমার উদ্যোগে কমিটি হলে তার নেতৃত্ব তোমারই থাকতো। এত হোস্টেল এবং তার বোর্ডারের সংখ্যা বিরাট হওয়ায় খবরের কাগজে ব্যাপারটা গুরুত্ব পেত এবং তুমি নেতা হিসেবে নিজের জায়গা করে নিতে পারতে। না না অনিমেষ, তুমি ভুল করেছো এ সুযোগ না নিয়ে। কাল যদি একবার আমার সঙ্গে আলোচনা করতে তাহলে। আফসোসের ভঙ্গিতে হাত ছুঁড়ল বিমান। চোখের সামনে অবলীলায় বিমান যে ছবিগুলো এঁকে গেল তা অনিমেষ স্পষ্ট দেখতে পেল এবং দেখে কিছুক্ষণ বিস্ময় ওর মুখে কথা ফুটল না। এই জটিলভাবে সহজ করে তোলার নামই বোধহয় রাজনীতি। সে নিচু গলায় জবাব দিল, বিমানদা, ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে ভাববার সময় পাইনি। বুঝেছি, এবং সেখানেই আমার আপত্তি। তোমাকে একটা সরল সত্য বুঝিয়ে দিই। ধরো, রামকৃষ্ণ মিশনে যিনি দীক্ষা নিয়েছেন তিনি কতগুলো উপদেশ জানেন এবং সেভাবেই জীবনযাপন করেন। তার জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে তার সমাধান তিনি সেই উপদেশ মতোই সমাধান করবেন। এই ভদ্রলোক থাকেন কলকাতায়। এবার আরেকজনের কথা ভাবো, যিনি থাকেন কানপুরে। দেখা যাবে তিনি যদি দীক্ষিত এবং একনিষ্ঠ হন তাহলে তার কার্যকলাপ কলকাতার ভদ্রলোকের প্রায় কার্বন কপি হবে। কেন হবে বলো তো? বিমান প্রশ্নটা করে উত্তরের জন্য ইউনিয়ন অফিসের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এক হবে, কারণ ওদের আদর্শ এক। অনিমেষ সহজ গলায় বলল। আমি হলে অবশ্য বলতাম এক তো নাও হতে পারে। ধর্মীয় বিশ্বাস ও বোধ দাঁড়িয়ে থাকে অন্ধ আত্মসমর্পণের ওপর, তাই তার ভিত নড়ে যাওয়া বিচিত্র নয়। সবসময় এক হবেই কেউ গ্যারান্টি দিতে পারে না। মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ধর্ম তার শেকড় গাড়ে, কিন্তু যে মানুষ মার্ক্সবাদে বিশ্বাস করে সেটা পরীক্ষায় সত্য জেনেই করে। বাতাস জলের মতো মার্ক্সবাদ মানুষের প্রয়োজন। এখন তার নানা রকম ব্যাখ্যা এবং প্রয়োগ হচ্ছে, কিন্তু মূল সত্য তো অবিকৃত। তুমি যদি তোমার বোধ ও বুদ্ধি মার্ক্সবাদে শুদ্ধ করতে, তাহলে গতকাল কারো জন্য অপেক্ষা করতে হতো না। তোমার কর্মপদ্ধতি এবং তার ফলাফল দেখেই তুমি বুঝতে পারতে আমার সঙ্গে কোনো পার্থক্য নেই। বিমান হাসল। হতাশ হও না কমরেড, প্রথম পদক্ষেপ হিসেবে তুমি যা করেছো তা অনেক, কিন্তু এ থেকে ভবিষ্যতের জন্য শিক্ষিত হলে বেশি লাভবান হবে। এই সাত সকালেই ইউনিয়ন অফিস জমজমাট। ইলেকশন আসছে, কাজকর্ম প্রচুর। অনিমেষ দেখল সুদীপদাকে ঘিরে বেশ বড় একটা দল কাগজপত্র নিয়ে বসে আছে। সুদীপদার মুখে আতপোড়া এবং বোধহয় নেবা চুরুট। কয়েক সেকেন্ডই অনিমেষ বুঝতে পারল বিভিন্ন ক্লাসের ক্যান্ডিডেট সিলেকশন চলছে, যারা ছাত্র ফেডারেশনের ব্যানারে দাঁড়াবে। সুদীপ ওকে দেখে চিৎকার করে বলল, এই যে এসে গেছে, তা তোমার মতলবটা কি বলো তো? সবাই ওর দিকে ঘুরে দেখছে। অনিমেষ বিব্রত বোধ করল। প্রশ্নটার মানে সে ধরতে পারছে না। সুদীপ বলল, একদম বোবা হয়ে গেলে যে, এদিকে শুনছি বেশ নেতা হয়ে গেছো, চারধারে নাম হয়েছে, আর আমাদের এড়িয়ে যাওয়া হচ্ছে। অনিমেষের মুখে রক্ত জমল। কী যাতা বলছেন? সুদীপদা বলল, গতকাল তোমাদের এএসকে খুব টাইট দিয়েছ খবর পেলাম। ভালো করেছো, বেটা এককালে কমিউনিস্টদের গালাগাল দিত। কথাটা প্রথম শুনল অনিমেষ। এএস সম্পর্কে এরা যে খবর রাখে ওরা হোস্টেলে থেকেও তা জানে না। ওর হঠাৎ মনে হলো যারা রাজনীতি করে তাদের অনেক গোপন কান এবং চোখ আছে, তাই কোনো কিছুই তাদের অজানা থাকে না। মুশকিল হলো সে নিজে দুটোর বেশি প্রকৃতির কাছ থেকে পায়নি। অনিমেষ দেখল ঘরে ঢুকেই বিমান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সর্বত্র কর্মব্যস্ততা, তাই এভাবে একা একা দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছিল। অথচ নিজে আগ বাড়িয়ে কিছু করতে সংকোচ হচ্ছিল। বাঁ দিকের দেওয়াল ঘেঁষে দুজন পোস্টার লিখছে। অনিমেষ শুনল যে সচরাচর লিখে থাকে সে আসেনি বলে ওরা হিমশিম খাচ্ছে। সুদীপ আবার লিস্ট নিয়ে ছেলেদের সঙ্গে আলোচনায় ব্যস্ত এখন। অনিমেষ ছেলে দুটোর কাছে গিয়ে বলল, আমি একটু সাহায্য করতে পারি? একটা ছেলে ঘাড় ঘুরিয়ে ওকে দেখে হেসে উঠে দাঁড়ালো। আপনার অভ্যেস আছে? অনিমেষ বলল, না অভ্যেস নেই, তবে বাংলা অক্ষর তো চেষ্টা করে দেখতে পারি। ছেলেটা বলল, খুব সোজা নয়, বড় হরফ হতে হবে, সেই সঙ্গে গোটা গোটা, এবং তাতে এমন স্পিড থাকবে
যে সংগ্রামী মনে হবে। নিন দেখুন পারেন কি না। ছেলেটা একটা কাগজ ওর হাতে ধরিয়ে দিল, তাতে 3টে লাইন লেখা, আমাদের সংগ্রাম চলছে চলবে, বাম ছাত্র ঐক্য জিন্দাবাদ, নির্বাচন অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার। অনিমেষ দেখল প্রথমটা লেখা হয়েছে, সে তার পরের লাইনটা শুরু করল। লিখতে লিখতে ওর খেয়াল হলো সেই ছেলেবেলায় কংগ্রেসের নৌকোতে রিলিফের কাজে যাওয়ার পর এই প্রথম সে কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসীদের সহযোগী হয়েছে। ছোট বড় হয়ে যাচ্ছে, অনিমেষ খুব সাবধানে আঁকার চেষ্টা করছিল। একে লেখা না বলে আঁকা বলাই ভালো। ছেলেটা ঠিকই বলেছে, লেখাগুলোর মধ্যে একটা সংগ্রামী চরিত্র ফুটে ওঠা দরকার এবং সেটা আঁকার কায়দার উপরই নির্ভর করে। কিন্তু লিখতে লিখতে বুকের মধ্যে একটা তপ্ত ভাব অনুভব করছিল অনিমেষ। এই শব্দগুলোর মধ্যে এমন একটা ফোর্স আসে যা বন্দে মাতরমের মধ্যে নেই। লেখা যখন শেষ তখন সুদীপের গলা শুনতে পেল অনিমেষ, সাবাস, হাতে খড়ি মন্দ হয়নি। ব্যাপারটা ওকে এতখানি আকৃষ্ট করে রেখেছিল যে অন্যদিকে খেয়াল ছিল না। এখন দেখলো ওর পেছনে ছোটোখাটো ভিড় জমে গেছে, সবাই পোস্টারগুলো দেখছে। সচেতন হয়ে সে নিজের লেখা দেখল, না খারাপ হয়নি, বরং এগুলো সে নিজে লিখেছে তা বিশ্বাস করা শক্ত হয়ে পড়ছে। কোনো দিন সে কাজ করেনি, কিন্তু এত ভালো কি করে হলো? সে সুদীপকে বলল, প্রথম চেষ্টা তো। একটা চুরুট এগিয়ে দিল সুদীপ, নাও এটা ধরাও। বিমান চেয়ারে বসে কাজ করতে করতে বলে উঠল, কি ব্যাপার, অন্য কেউ চাইলে তো চুরুট ছাড়া হয় না, আজ হঠাৎ এত উদারতা, লক্ষণ ভালো নয়। সুদীপ ঠাট্টার গলায় জবাব দিল, এই চুরুট সবার সহ্য হবে না। বিমান বলল, তাহলে বলছো অনিমেষের সহ্য হবে? সুদীপ বলল, মনে হচ্ছে। অনিমেষ শেষে ফেলল, আমি খাই না সুদীপদা। বিমান কপট ভঙ্গিতে বলে উঠল, না বলতে নেই অনিমেষ, ওটা খেলে দেখবে বেশ বুদ্ধিজীবী বলে মনে হবে নিজেকে। তাছাড়া তুমি ভাগ্যবান, তাই ওটা পাচ্ছ, নিয়ে নাও চটপট। অগত্যা অনিমেষ চুরুটটা নিল। ছোট্ট কিন্তু বেশ শক্ত চেহারার চুরুট। এর আগে সে কাউকে কাউকে দেখেছে চুরুট খাবার আগে দেশলাই কাঠি দিয়ে মুখ ফুটো করে নিতে, কিন্তু এটায় সেরকম প্রয়োজন আছে বলে মনে হলো না। সুদীপ আগুন জেলে সামনে ধরতে সে ওটা ধরালো। বিকট গন্ধসহ ধোঁয়াটা নাকে যেতে অনিমেষের মনে হলো দম বন্ধ হয়ে যাবে। ততক্ষণে সুদীপ নিজের জায়গায় ফিরে গিয়ে গম্ভীর গলায় ডাকল, অনিমেষ এদিকে এসো। সমস্ত শরীর গোলাচ্ছে। কোনো রকমে কাশি চেপে অনিমেষ দেখল তার মাথা ঝিমঝিম করছে। সে কোনো রকমে সুদীপের সামনে গিয়ে দাঁড়ালো। সুদীপ কতগুলো কাগজ থেকে একটা বেছে নিয়ে ওকে বলল, পুরো নাম সই করো। অনিমেষ যতটা সম্ভব দ্রুত কাগজটার উপর চোখ বুলিয়ে বুঝতে পারল এটা একটা নমিনেশন ফর্ম। 5th ইয়ার বাংলার ক্যান্ডিডেট হয়ে তাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ছাত্র ফেডারেশনের পক্ষে। একটু ইতস্তত না করে অনিমেষ সই করল সুদীপের কলমে। সুন্দর গোটা অক্ষরে লেখা অনিমেষ মিত্র, শব্দ দুটো ঝকঝক করছিল কাগজে। সুদীপ বলল, তোমার ক্লাসের 2জন ছেলে চাই যারা প্রপোজ এবং সেকেন্ড করবে। তোমার কেউ পছন্দের আছে? অনিমেষ চট করে শুধু পরমহংস ছাড়া কাউকে মনে করতে পারল না। ওপাশ থেকে একজন বলে উঠল, আমি করতে পারি। সুদীপ বলল, হ্যাঁ তুমি তো আছো, আরেকজনকে ডেকে সই করিয়ে নিও। অনিমেষ ছেলেটিকে দেখল। বাংলার ক্লাসে ওকে কখনো দেখেছে বলে মনে পড়ছে না, হয়তো লক্ষ্য করেনি। এবার বিমান ওকে ডাকলো। অনিমেষ ওর সামনে গিয়ে বসতেই বিমান বলল, অন্য ক্যান্ডিডেটদের সঙ্গে মিটিং হয়ে গেছে, তুমি বাকি ছিলে। এই ইলেকশনে আমাদের প্রতিপক্ষ 2জন, ছাত্র পরিষদ আর SF রাইট। শেষ দলটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ওদের শক্তি এত কম যে কিছু করে উঠতে পারবে না। ছাত্র পরিষদ প্রচুর টাকা ঢালছে, ওদের পোস্টারগুলো দেখেই তা বুঝতে পারবে। এটা তো সবাই জানে, ছাত্র পরিষদ হলো কংগ্রেসের সংগঠন। এখন দেশের যে অবস্থা তাতে কংগ্রেসই সরকার খুব সুখে নেই, মানুষ ক্রমশ ওদের ওপর বিরক্ত হয়ে উঠছে। ছাত্র পরিষদের বিরুদ্ধে যখন আমরা প্রচার করব তখন এই সেন্টিমেন্টটাকে কাজে লাগাবো। ওরা হয়তো আমাদের চীনের দালাল বলে এক হাত নেবে, কিন্তু মানুষ দূরের জিনিসের চেয়ে কাছের সমস্যায় বেশি প্রয়োজনীয় মনে করে, বুঝতে পারছ? অনিমেষ হঠাৎ বলল, চীনের দালাল মানে ছাত্র ফেডারেশন চীনকে সমর্থন করে?
বিমান হঠাৎ গম্ভীর মুখে বলল, সেটা আলাদা প্রশ্ন। ভারত চীন সীমান্ত যুদ্ধ সম্পর্কে পার্টি যে বক্তব্য রেখেছে সেটা পড়ে দেখবে। কংগ্রেসিরা সেই বক্তব্যটার অপব্যাখ্যা করছে। কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি চীনের দালাল কিনা, তাহলে জবাব দেবে, কারো ভালোকে সমর্থন করা মানে দালালি নয়। মাও সেতুং যেভাবে কৃষক শ্রমিককে সংগঠিত করে লং মার্চ করেছিলেন, সেটা বিশ্বে মানবতার জ্বলন্ত মশাল বলে চিহ্নিত থাকবে। আমরা যদি এই মশালের আগুনে নিজেদের শুদ্ধ করি, তাহলে কি দালালি হবে? এই হবে আমাদের বক্তব্য। অনিমেষ বলল, তাহলে ওটাকে সীমান্ত সংঘর্ষ বলবো? হ্যাঁ, কারণ ঘটনাটা কি তা আমরা জানি না। যে দেশ কমিউনিজমের আদর্শে বুর্জোয়ার বিরুদ্ধে লড়াই করে আজ মাথা তুলেছে, যে দেশের মহান নেতা মাও সেতুং, সে দেশ আক্রমণকারী, এটা স্বপ্নেও চিন্তা করা যায় না। আচ্ছা, এবার তোমার কাজ হবে ক্লাসের সব ছেলেমেয়েদের সঙ্গে পরিচিত হওয়া। একটা কাজ যা চোখে পড়ার মতো যদি করতে পারো, তাহলে সবার নজরে পড়বে। অবশ্য ওই মিটিংয়ের পর তার আর প্রয়োজন নেই, কিন্তু ম্যান টু ম্যান ক্যাম্পেনের মূল্য আছে, সেটা শুরু করে দেবে। কখনো কোনো অবস্থায় মাথা গরম করবে না, সব সময় হাসি মুখ করে থাকবে। আর যদি কোনো প্রবলেম সামলাতে না পারো, তাহলে অফিসে যোগাযোগ করবে। অলরাইট, বিমান বুঝিয়ে দিল। সেদিন থেকেই ক্যাম্পেন শুরু হয়ে গেল। সুদীপের সঙ্গে কয়েকটা ক্লাস ঘুরল অনিমেষ। সেসব ক্লাসের ক্যান্ডিডেটদের পরিচয় করিয়ে দিয়ে সুদীপই বক্তৃতা দিল। খুব ভালো বলে সুদীপ, বলার ধরনে এমন একটা তেজস্বিতা আছে যে চুপ করে শুনতে হয়। ঘুরতে ঘুরতে অনিমেষের ক্লাসের সামনে আসতে ওরা দেখল টিএনজি ক্লাস নিতে আসছেন। সুদীপ দ্রুত ভদ্রলোকের সামনে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনাকে 5 মিনিট সময় দিতে হবে। টিএনজি চশমাটা এক হাতে ঠিক করে নিয়ে হেসে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? ছেলে মেয়েদের 2-3টে কথা বলবো ইলেকশনের ব্যাপারে। 5 মিনিটেই যেন হয়ে যায়। টিএনজি আবার প্রফেসর্স রুমে ফিরে গেলেন। সুদীপ অনিমেষকে নিয়ে ক্লাসে ঢুকল। ওদের দলের ছেলেরা দরজায় দাঁড়িয়ে। টিএনজির ক্লাস বলেই ঘরটা ভর্তি। ছেলেমেয়েরা সবাই উৎসুক হয়ে ওদের দেখছে। সুদীপ ডায়াসে উঠে বলল, বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন আসন্ন। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমরা ছাত্র ফেডারেশন লেফট আপনাদের সহযোগিতা চাইছি। এই নির্বাচনে আমাদের তরফ থেকে এই ক্লাসের প্রার্থী শ্রী অনিমেষ মিত্র। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনিমেষ এই কংগ্রেসি সরকারের উগ্র দমননীতির শিকার হয়েছেন। এই সরকারের পোষা পুলিশ সম্পূর্ণ বিনা কারণে তার উপর আক্রমণ চালায় এবং তাকে এমনভাবে গুলিবিদ্ধ করে যে চিরকালের মতো তিনি শরীরে বুলেটের চিহ্ন নিয়ে বেঁচে থাকবেন। অনিমেষকে ভোট দেওয়া মানে সে নৃশংসতার প্রতিবাদ জানানো। আমাদের হাতে বেশি সময় নেই, তবু আমি অনিমেষকে অনুরোধ করছি আপনাদের কিছু বলতে। অনিমেষ। মাথা নেড়ে অনিমেষকে ডায়াসে আসতে বলে সুদীপ গম্ভীর মুখে দরজার কাছে সঙ্গীদের পাশে গিয়ে দাঁড়ালো। সুদীপের বক্তৃতার সময় অনিমেষ ছেলেমেয়েদের প্রতিক্রিয়া দেখছিল। সবাই বেশ উৎসুক হয়ে তাকে লক্ষ্য করেছে। অনিমেষ অস্বস্তি থাকলেও বেশ স্মার্ট হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ সুদীপ এভাবে তাকে ডাকবে চিন্তা করেনি, কারণ অন্যান্য ক্লাসে ক্যান্ডিডেটদের কিছু বলতে বলা হয়নি। সময় কম এবং সবাই ওকে উৎসুক হয়ে দেখছে বুঝতে পেরে অনিমেষের পেটের ভেতর চিনচিন ব্যথাটা শুরু হয়ে গেল। ও বুঝতে পারছিল এখন একটা ভুল পদক্ষেপ মানে চিরকালের মতো হাস্যকর হওয়া। পায়ের স্টেপ ঠিক রেখে ও এমন ভান করে ডায়াসে উঠে এলো যে এটা খুবই সাধারণ ব্যাপার। যে কোনো মুহূর্তে শরীরে ঘাম হতে পারে বা কথা জড়িয়ে যেতে পারে জেনেও ও কথা শুরু করল। বন্ধুগণ, আমি অনিমেষ মিত্র, আপনাদের সতীর্থ। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন চাইছি। কবে, কখন, কী কারণে পুলিশ আমাকে গুলিবিদ্ধ করেছিল, কিংবা আমার একটি অমূল্য বছর কিভাবে হাসপাতালে শুয়ে নষ্ট হয়েছে, সেসব বলে আপনাদের মন নরম করতে আমি চাই না। আমি এখন সুস্থ, যদিও বুলেটের দাগ উল্কি হয়ে আছে, থাকবে। আমি মফস্বলের ছেলে, জলপাইগুড়িতে কংগ্রেসের সমর্থক ছিলাম। সেখানে দেখেছি ক্ষমতার কি কদর্য প্রয়োগ, দেখেছি স্বার্থের কি নোংরা ব্যবহার। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন নির্দিষ্ট প্ল্যান লাগে, একটা দেশকে গঠন করতেও তেমনি পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা হলো একটা নির্দিষ্ট মতবাদ যা দরিদ্রের মুখে অন্ন দেবে এবং একটা শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা বলবে।
ছাত্র ফেডারেশন লেফট মনে করে সেটা কমিউনিজমের পথেই সম্ভব। এর ফল পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। কেউ কেউ বলতে পারেন, আমরা ছাত্র, রাজনীতির এই জটিলতায় আমরা কেন যাব? বাড়িতে যদি আগুন লাগে তাহলে ছোটরাও বালতি হাতে ছুটে যায়, তাই না? আমরা প্রতিবাদ করতে পারি অরাজকতার বিরুদ্ধে। এইসব ছোট প্রতিবাদ এক হয়ে যে শক্তি ধরবে তা কিন্তু আমাদেরই উপকারে আসবে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে সমর্থন চাইছি যাতে প্রতিবাদ করতে পারি। ধন্যবাদ। কথা বলতে বলতে খেয়াল ছিল না, এখন অনিমেষ আবিষ্কার করলো তার সেই নার্ভাসনেসটা একদম নেই। খুব সহজে সে বলে গেছে। কয়েক মুহূর্ত চুপচাপ, তারপরই তুমুল হাততালিতে ঘর ভরে গেল যেন। মেয়েরাই বেশি শব্দ করছে। অনিমেষ শান্ত মুখে দরজার কাছে আসতেই সুদীপ বলল, আর একটা চুরুট খাবে? দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ। না না বাপস। মানে? চোখ বড় করল সুদীপ। ওটা ওই বক্তৃতা দেওয়ার চেয়ে অনেক বেশি কষ্টকর। তাছাড়া আমি তো মফস্বলের ছেলে, বুদ্ধিজীবী হতে পারবো না, হাত জোর করল অনিমেষ। সুদীপের মুখে কিছুক্ষণ কথা ফুটল না। তারপর সঙ্গীদের বলল, শ্রীমান অনিমেষ মিত্রের দীক্ষা হয়ে গেছে, এখন উনি সাবালক। বিকেলে হোস্টেলে ফেরার সময় অনিমেষ পরমহংসের সঙ্গে ফিরছিল। পরমহংস বলছিল, তুমি কালকে শোভনাদির ছেলেকে পড়াতে রাজি না হয়ে ভালো করেছো, এতক্ষণে মনে হলো। অনিমেষ অবাক হলো, কেন? এসব টিউশনি ফিউশনিতে কি তোমাকে মানায়? তুমি হলে বর্ণচোরা আম, ওপরে লাজুক, ভেতরে আগুন। শালা কি বক্তৃতা দিলে আজ! একবার ভাবলাম মুখস্থ করেছো নাকি, তারপর দেখলাম না, সব কটা মেয়ে বোল্ড আউট, মিডল স্টাম্প ছিটকে গেছে। তা এই তুমি ঘাড় গুজে ছাত্র পড়াচ্ছ, ভাবাই যায় না। হো হো করে হাসলো অনিমেষ। যে লোকটা বক্সিং লড়ে সে বউকে আদর করে না? কি আশ্চর্য! এসব বলে এড়িয়ে গেলে হবে না, তুমি আমার জন্য টিউশনি দেখো। শালা হাতের মোয়া চাইলেই পাওয়া যায় না। তারপর ফ্যাচাং করে রেখেছ, ঘটি হলে হবে না, চেনাশোনা বেরোলে চলবে না। দেখি যদি পাই। তা তোমার চিন্তা কি? ইউনিয়ন থেকে গ্যামলিং হবে না? গ্যামলিং? অনিমেষ হতভম্ব। ফালতু টাকা পাওয়া মানে গ্যামলিং? সেটা কংগ্রেস ইউনিয়নে হতো। গুড, এখন থেকে ভালো স্পিন বোলিং রপ্ত করেছ, তোমার হবে। দেখো অনিমেষ, সব শালাই গাছে ওঠে কিছু হাতিয়ে নিতে। যারা আদর্শ ভাদর্শ কপচায় তারাই রান আউট হয়ে যায়। এই কথাগুলো হোস্টেলে ফিরে অনিমেষের মনে হচ্ছিল, এই দেশে মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। সাধারণ মানুষের মানসিকতা এইভাবেই তৈরি করে দেওয়া হয়েছে। ত্রিদীপ নেই। ঘরে একা শুয়ে শুয়ে অনিমেষ আকাশ দেখছিল। অনেক দিন জলপাইগুড়ির চিঠি পাচ্ছে না। দাদু প্রতি সপ্তাহে চিঠি দিতেন, আজকাল তাও যেন অনিয়মিত হয়ে যাচ্ছে। ছোটো মা তো দেয়ই না। টাকা পাঠানোর পর বাবা খবরাখবর জানতে চান। আসলে সে নিজে নিয়মিত লিখতে পারে না বলেই ওদের এই ঠান্ডা ভাব, সেটা সে জানে। কিন্তু চিঠি লিখতে গেলে এত আলসেমি লাগে। বাবা যদি আজকের খবরটা জানতেন তাহলে নিশ্চয়ই রেগে যেতেন। ওর ভাষায় ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে নিজের 12টা বাজানো। অনিমেষ ফার্স্ট ক্লাস পেয়ে অধ্যাপনা করুক, এই তার ইচ্ছা। ইউনিয়ন করছে জানলে টাকা বন্ধ করেও দিতে পারেন। বরং দাদু অতটা বিপক্ষে যাবেন না। অনিমেষ যখন কিছু করছে সেটা মন্দ নয় জেনেই করছে, এই তার বিশ্বাস। দরজায় শব্দ হতে অনিমেষ বলল, খোলা আছে। দারোয়ান মুখ বাড়ালো, আপনাকে বড়া সাহেব বোলাচ্ছে। বড়া সাহেব মানে সুপারিনটেন্ডেন্ট। সচরাচর টাকা বাকি না পড়লে তিনি খোঁজ নেন না। অনিমেষ দরজা বন্ধ করে বাস্কেটবল লন পেরিয়ে এদিকে চলে এলো। সুপার ওর টেবিলে বসেছিলেন। অনিমেষ যেতেই তিনি সামনের চেয়ারটা দেখিয়ে দিলেন। অনিমেষ বলল, ডেকেছিলেন? হ্যাঁ, আজ কলেজ কর্তৃপক্ষ একটা মিটিং ডেকেছিলেন। অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটদের একসঙ্গে হোস্টেলে রাখা চলবে না। কলেজ স্টুডেন্টদের জন্য একদম আলাদা হোস্টেল হবে এগুলো। ব্যাপারটা সামনের মাসের 1 তারিখ থেকেই কার্যকরী হবে। অনিমেষ বলল, আপনি কি আমায় হোস্টেল ছেড়ে দিতে বলছেন? সুপার বললেন, ব্যাপারটা সেই রকম। কলকাতার কলেজে ভর্তি হবার পর থেকে এই হোস্টেলে বছরগুলো কেটেছে। এখন কোথায় যাবে সে? অনিমেষ জিজ্ঞাসা করল,
কারণটা কি শুধু এটাই, না গত রাত্রের ঘটনাটা এর পেছনে রয়েছে? আমি ঠিক বলতে পারছি না। আপনি বলবেন না। অপ্রিয় কথা বলতে আমি চাই না। আপনাদের এই অন্যায় আদেশের বিরুদ্ধে আমরা লড়তে পারি এবং সেটা করতে আপনি বাধ্য করছেন। অনিমেষ উঠে দাঁড়াতে সুপার বলে উঠলেন, আমার কথা শোনো অনিমেষ, এ নিয়ে প্লিজ হইচই করো না। যদি স্ট্রাইক করো তাহলে কিছু ছেলের ক্ষতি হবে যারা এখনও স্কটিশ কলেজে পড়ে। তোমার তো থাকা নিয়ে কথা। আমি সেন্ট জন হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। ওখানে অনেক এমএর স্টুডেন্ট আছে। উনি তোমাকে একটা সিট দিতে রাজি হয়েছেন। আফটার অল, তোমার বাবা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন তোমাকে দেখতে। তুমি আমার কথা রাখো। অনিমেষ মাথা নাড়ল, তারপর ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। সামনের লনে দুটো ছেলে বল নিয়ে পিটোপিটি করছে। খুব শান্ত পরিবেশ এখন। ওপরে বোধহয় থম্বটো মাউথঅর্গান বাজাচ্ছে। গত রাত্রের ঘটনার জন্যে এত তাড়াতাড়ি আঘাত আসবে কল্পনা করতে পারেনি সে। সামান্য এই ব্যাপারে যদি তাকে হোস্টেল ছেড়ে চলে যেতে হয়, বড় ব্যাপারে না জানি কি হবে। একবার বিমানদার সঙ্গে আলোচনা করতে হবে। অনিমেষ দেখল ত্রিদীপ ঢুকছে। ও কাছে গিয়ে বলল, একটা ঘটনা ঘটেছে। কি? আমাকে সুপার হোস্টেল ছেড়ে দিতে বললেন। জানতাম। জানতে মানে? অবাক পৃথিবী, অবাক করলে তুমি। জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। দুহাত নেড়ে আবৃত্তি করল ত্রিদীপ। তারপর গম্ভীর হয়ে বলল, ওরা তোমার ক্ষতি করতে গিয়ে ভালো করে ফেলল। কথাটার মানে পরে বুঝবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল প্রায় একতরফা হয়ে গেল। ছাত্র পরিষদ যে কটা সিট পেয়েছে তা এত সামান্য যে ওদের ক্যাম্পে এখন লোকজন নেই বললেই চলে। হঠাৎই যেন উত্তেজনা হ্রাস পেয়ে গেছে। যেসব ছেলেরা ছাত্র পরিষদের হয়ে কাজকর্ম করেছিল তারা এখন এমন নির্লিপ্ত ভঙ্গিতে চলাফেরা করছে যেন ও ব্যাপারের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। দল হেরে গেলেই যে এমন করে পিছিয়ে যেতে হয় সেটা অনিমেষ জানত না। এখন জানল। বামপন্থী ছাত্র ফেডারেশন এখন তুঙ্গে। ডানেরা তো আমলই পায়নি। অনিমেষ ওর ক্লাসের শতকরা ৮০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বিমান বলেছিল, এটা তো জানা কথাই, বিধান রায়ের সিটের মতো তোমার জেতা নিশ্চিত ছিল। বিধান রায় নাকি কখনোই হারেননি। চৌরঙ্গি এলাকায় তার একবার হারো হারো অবস্থা হয়েছিল, কিন্তু শেষ তক জিতে গেছেন। মানুষের ব্যক্তিগত ভালো লাগা পার্টির ওপরে গিয়ে তাকে জিতিয়ে দিত। অনিমেষ বোঝে ক্লাসের ছেলেরা যখন ওর সঙ্গে কথা বলে তখন বেশ সম্ভ্রমের সঙ্গেই বলে। হয়তো ওর মিষ্টি লাজুক চেহারা এবং সেই বুলেটের চিহ্ন ছেলে মেয়েদের মানসিকতায় ওর সম্পর্কে দুর্বলতা এনে দিয়েছে। আশ্চর্য, আজ যেটা চরম আঘাত মনে হচ্ছে কাল সেটা তুরুপের তাস হয়ে যেতে পারে। শিক্ষাটা জানা ছিল না, এখন জানল। ইউনিয়নের কাজকর্মে অনিমেষ এখন সক্রিয়, কিন্তু কতগুলো ব্যাপারে ওর মনে কিছু অস্পষ্টতা থেকে যাচ্ছে। কোনো ইস্যু নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা কি হবে তা আগেই ঠিক করা থাকে। নির্বাচিত সদস্যদের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন হয় না। অনিমেষ লক্ষ্য করেছিল এই ব্যাপারে কারো কোনো ক্ষোভ নেই। কেন্দ্রীয় নেতৃত্ব কতগুলো নির্দিষ্ট নীতি ঠিক করে রেখেছেন। এই ইস্যুগুলো সামনে এলে সেই নীতির আলোয় পথ ঠিক করে নেওয়া হয়। একরকম বিশ্বাসে সকলে তা মেনে চলে। অফিস বেয়ারার নির্বাচনের সময় যে কটা নাম কানাঘুষায় শোনা যাচ্ছিল অনিমেষ তার মধ্যে ছিল। তার মধ্যে যে সম্ভাবনা আছে তা দল স্বীকার করেছে। ফিফথ ইয়ারের ছাত্র হওয়ায় সে আরও 2 বছর বিশ্ববিদ্যালয়ে থাকবে। তাই এখন থেকে যদি সে দায়িত্ব সম্পর্কে অভিজ্ঞতা পায় তাহলে সামনের বছরে যখন সিনিয়ররা থাকবে না তখন তাদের জায়গা নিতে পারবে। সুদীপের প্রস্তাব ছিল সহসম্পাদকের 2টো আসনের একটাই অনিমেষকে নেওয়া হোক, কিন্তু সে ব্যাপারে কতগুলো অসুবিধার মধ্যে যেটা অন্যতম সেটা হলো কলেজ জীবনে অনিমেষ ছাত্র ফেডারেশনকে কোনো সাহায্য করেনি। সে সময় বিভিন্ন কলেজে ছাত্র ফেডারেশনের হয়ে যারা সত্যি খেটেছে এবং এই নির্বাচনে নির্বাচিত হয়েছে তাদের দাবি অবশ্যই অগ্রাধিকার পাবে। এই ব্যাপারটা নিয়ে যখন চিন্তাভাবনা হচ্ছে ঠিক সে সময় অনিমেষ একটা গোলমাল করে বসল।
ভিয়েতনামে আমেরিকার নৃশংস অত্যাচারের প্রতিবাদে ছাত্র সংসদ থেকে একটা কার্যক্রম নেওয়ার কথা উঠলে বিমান বলেছিল, সারা বাংলা ছাত্র ধর্মঘটের যে কার্যসূচি নেওয়া হয়েছে তার প্রথম পদক্ষেপ হিসেবে একদিন ইউনিভার্সিটি স্টুডেন্টসদের ক্লাস বয়কট করতে বলা হবে, ধরো আগামী মঙ্গলবার। ব্যাপারটা যখন ঠিক হয়ে যাচ্ছে তখন অনিমেষ বলে ফেলেছিল, আচ্ছা এই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করলে হয় না? সুদীপ চমকে ওর দিকে তাকিয়েছিল আর বিমান খুব ঠান্ডা গলায় প্রশ্ন করেছিল, কেন, তোমার কি পার্টির নির্দেশ মানতে আপত্তি আছে? মাথা নেড়েছিল অনিমেষ, না না, আমি সে কথা বলছি না, আলোচনা করলে সবার বুঝতে অসুবিধা হবে না তাই। ভিয়েতনামে যে লড়াই চলছে সেটা তুমি স্বীকার করো তো? নিশ্চয়ই। তাহলেই হলো। তারপর প্রসঙ্গটা অন্যদিকে চলে গেল। পরবর্তীকালে অফিস বেয়ারারদের নাম ঘোষণা করার সময় অনিমেষকে সরিয়ে রাখা হলো। অনিমেষের একটু সুবিধা ছিল যে সে কিছু আশা করেনি, তাই তার কোনো ক্ষোভ হলো না। তবে সুদীপ ওকে একদিন আড়ালে ডেকে বলেছিল, অনাবশ্যক কৌতূহল না দেখালে তুমি অনেক উঁচুতে উঠতে পারবে অনিমেষ, পার্টির বিশ্বাস অর্জনের জন্য কাজ করে যাও। পরমহংস একা নয়, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের সঙ্গে কথা বলার সময় অনিমেষের একটা খটকা লাগছিল। এরা কেউ কোনো বিষয়ে তেমন আগ্রহী নয়, বাংলায় এমএ পড়তে এসেছে একটা ডিগ্রি পাওয়ার জন্য। যারা একটু আশাবাদী তারা পরবর্তীকালে ডক্টরেট করে কোনো কলেজে লেকচারারের কাজ পাবে বলে ভাবছে। বাকিরা হয় স্কুলে নয় আর কী যে করবে জানে না। কিন্তু মজার কথা হলো তা নিয়ে কারও তেমন দুশ্চিন্তা নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে যাদের এরকম নির্লিপ্ততা তারা তো ভিয়েতনাম অথবা কিউবার কথা দূরে থাক, ভারতবর্ষ নিয়েই কোনো চিন্তাভাবনা করে না। অথচ ভিয়েতনাম নিয়ে যে আন্দোলনের কথা অনিমেষরা ভাবছে সেটা ছাত্রদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত সত্যি কথা, অস্বীকার করার মানে হয় না। কথাগুলো বিমানের সঙ্গে আলোচনা করতে এখন ভয় পায় সে। বিমানের আলোচনা শুনলে মনে হয় যেন তামাম ছাত্ররা ওদের সঙ্গে একমত হয়ে ভিয়েতনামের ঘটনার প্রতিবাদ জানাবে এবং এ ব্যাপারে কোনো ছাত্রের দ্বিধা নেই। অনিমেষের মাঝে মাঝে সন্দেহ হয়, বিমানরা কি সাধারণ ছেলেদের সঙ্গে মেশে না? তাদের মনের খবর কি জানে না? নাকি নিজেদের ধ্যান ধারণা যাতে সবাই বাধ্য হয়ে মেনে নেয় সেই ব্যবস্থাই চায়? অনিমেষ বোঝে যে কতগুলো বিশেষ আদর্শ সামনে রেখে না এগোলে কোনো কাজ করা যায় না। হয়তো সেটা ফর্মুলার চেহারা নিয়ে নেয়, কিন্তু ছোটোখাটো অসঙ্গতি বৃহত্তর স্বার্থের জন্য মেনে নিতে হয়। মাও সেতুং, চে গুয়েভারা, লেনিন কিংবা হোচিমিন যা করেছেন সেগুলো কি সব ক্ষেত্রে ত্রুটিহীন? কমিউনিজম তাই প্রচ্ছন্নে একটা আদর্শের স্বৈরতান্ত্রিক মনোভাবকে মেনে নেয়, না মানলে কোনো কাজ হয় না। গড়াতে গড়াতে বল একসময় হয়তো গর্তে গিয়ে পড়বে, প্রতি পায়ে আলোচনার নামে দ্বিধাপ্রকাশ মানেই তার গতি হ্রাস। প্রতিবাদ দিবসে বিশ্ববিদ্যালয়ের লনে একটা বিরাট জমায়েত ডাকা হলো। বিমান সেখানে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে ঘোষণা করল যে 2টো নাগাদ ছাত্রদের একটা মিছিল বেরোবে। তার আগে অফিস বেয়ারারদের এবং মেম্বারদের নিয়ে একটা গোপন বৈঠক হয়ে গেছে। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুলিশ যদি বাধা দেয় তাহলে গ্রেপ্তার এড়িয়ে প্রতিরোধ করা হবে। অর্থাৎ একটা গোলমাল সৃষ্টি করে এই প্রতিবাদকে লাইমলাইটে আনতে হবে যাতে দেশের মানুষ জানতে পারে। গ্রেপ্তার এড়ানো হবে এই জন্যে চুপচাপ এগিয়ে গিয়ে পুলিশ ভ্যানে উঠলে কোনো কাজের কাজ হবে না, বিশেষ করে সমস্ত কলেজ স্ট্রিট এলাকায় যখন 144 ধারা জারি করা হয়েছে। অনিমেষ কিন্তু একটা প্রস্তুতির গন্ধ পাচ্ছিল। ব্যাপারটা সবাইকে জানানো হয়নি, কিন্তু সহজ ভঙ্গিতে যে পুলিশের মুখোমুখি বিমানরা হবে না এটাও ঠিক। হঠাৎ ওর মনে অভিমান এলো। সেই ইলেকশনের পর থেকে সে নিয়মিত দুবেলা ইউনিয়নের কাজকর্ম করে যাচ্ছে, কয়েকদিন পার্টি অফিসে গেছে সুদীপের সঙ্গে, কিন্তু তবু সে বিমানের আস্থা অর্জন করতে পারেনি। একদিন বিমান বলেছিল, কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ তো 4 আনা দিয়ে কেনা যায় না, দীর্ঘদিন তাকে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয় যা তার বিশ্বস্ততা প্রমাণ করবে। অভিমান হলেই এই কথাটা মনে পড়ে। কে জানে, হয়তো তারও এখন সেই অবস্থা চলছে। ক্লাস বয়কটের ডাকটা কিন্তু খুব কার্যকরী হলো না। বেশিরভাগ ছেলেমেয়েরা কেমন গা এলানো ভাব দেখাচ্ছে, যেন সবাই দর্শক হয়ে থাকতে চায়, কেউ মঞ্চে উঠতে চাইছে না। অনিমেষরা করিডোরে ঘুরে ঘুরে ছেলে মেয়েদের চেঁচিয়ে বলতে লাগলো, বন্ধুগণ, একটা দিন আমরা ক্লাস বয়কট করছি সাম্রাজ্যবাদীদের জঘন্য কার্যকলাপের প্রতিবাদে। প্রতিবাদ না করলে আমরা কিসের মানুষ? আপনারা সবাই নিচের লনে নেমে আসুন। লন থেকে আমরা মিছিল করে মার্কিন দূতাবাসে যাব এবং সেখানে আমাদের প্রতিবাদ জানাবো।
জোর করে কাউকে বের করে আনার নির্দেশ ছিল না, তাই দেখা গেল বিভিন্ন কলেজ থেকে আসা ছাত্র ইউনিয়নের সদস্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাত্র 1/3 ওই জমায়েতে এসেছে। অবশ্য তাতেই লন ভরে গেছে। অনিমেষ যখন ছেলেমেয়েদের কাছে আবেদন জানাচ্ছিল তখন ওদের মুখগুলোকে কেমন মুখোশ বলে মনে হচ্ছিল। কোনো রকম প্রতিক্রিয়া হচ্ছিল না সেখানে। নিজের ক্লাসের সামনে দিয়ে যখন সে নেমে আসছে তখন ঘটনাটা ঘটল। সিঁড়ির মুখটায় কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল। অনিমেষ ওদের দিকে একটুও লক্ষ্য না করে এদের নিষ্পৃহতার কথা ভাবতে ভাবতে হাঁটছিল। এমন সময় একটি মেয়েরই গলা কানে এলো। শুনুন। অনিমেষ দেখল মেয়েদের মধ্যে একজন তার সামনে এগিয়ে আসছে। বুকের ভেতর ধ্রিমি ধ্রিমি শুরু হয়ে গেল। সেই যে চোখ এতদিন ক্লাসের ছেলেদের মাথার ফাঁকে একটা সরল রেখায় তাকে ছুঁয়ে থাকত, তা এখন সামনাসামনি। অনিমেষ আবিষ্কার করল ওর গলা শুকিয়ে কাঠ এবং নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আপনার সঙ্গে আমাদের কথা আছে। মেয়েটির গলার স্বর স্পষ্ট। বলুন। অনিমেষ নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছিল। আপনারা কি চান? মানে, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। এতদিন ধরে যে পরিশ্রম করেছি সেটাকে জলে ভাসাবার রাইট আপনাদের কে দিল? এসব কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। অনিমেষ আন্দাজে ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করল। ও কি বলতে চাইছে সেটা শোনা দরকার। আপনারা আজ ক্লাস বয়কট করতে বলছেন, কাল ধর্মঘট করতে হবে, এই করেই বছরটা যাক। আপনারা যদি পরীক্ষায় পাশ না করেন তাহলে দল আপনাদের চিরদিন খাওয়াবে। কিন্তু আমরা কেন বলি হচ্ছি? আজ তো আমরা কাউকে জোর করছি না। যারা মনে করবে প্রতিবাদ করা উচিত তারাই আসবে, এটাই আমাদের আবেদন। অনিমেষ শান্ত গলায় বলল। আশ্চর্য, আপনারা একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করছেন না? মেয়েটি যখন কথা বলছিল তখন অন্যান্যরা যে তাকে সমর্থন করছে এটা স্পষ্ট। আপনি এমএ পড়ছেন, আপনার বোধবুদ্ধি সাধারণ মানুষের চেয়ে ওপরে। আপনি কি মনে করেন না ভিয়েতনামে আমেরিকা যে বর্বর অত্যাচার করছে, বিবেকবান মানুষ হিসেবে আমাদের তার প্রতিবাদ করা উচিত? অনিমেষ সরাসরি মেয়েটির চোখের দিকে তাকালো। পৃথিবীর সব জায়গায় যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আপনাদের কে দিল? আর আজ নিজের নাক কেটে কি আপনি ভিয়েতনামে অত্যাচার বন্ধ করতে পারবেন? আপনি এখানে চেঁচালে আমেরিকা তা শুনে সুরসুর করে নতি স্বীকার করবে? বাহ, আপনি বিশ্ব জনমত কথাটা মূল্যহীন মনে করেন? সুন্দর। আপনাদের কতগুলো সিলেক্টেড শব্দ আছে, সেগুলোর বাইরে আপনারা কিছু বলতে চান না বা পারেন না। আজ ভারতবর্ষে লক্ষ মানুষ নানানভাবে অত্যাচারিত। তাদের কথা না বলে, তাদের উপকার না করে আপনারা ভিয়েতনাম নিয়ে মেতেছেন। ওখানে যারা লড়াই করছে তারা কিন্তু আপনাদের মুখ চেয়ে নেই। থাকলে আজকে লড়তে পারতো না। আচ্ছা, নমস্কার। আচমকা কথা শেষ করে মেয়েটি সঙ্গীদের নিয়ে ক্লাসরুমে ঢুকে গেল। ঠিক এরকম আক্রমণের জন্য অনিমেষ প্রস্তুত ছিল না। কথাগুলো শুনতে শুনতে সে মেয়েটাকে কিভাবে বোঝাবে তা ভেবে নিচ্ছিল, কিন্তু এভাবে চলে যাওয়াতে সেটা সম্ভব হলো না। ওই মেয়ে এত ভাবে, অনিমেষের সব গোলমাল হয়ে যাচ্ছিল। তাহলে যে মুখগুলোকে তার মুখোশ বলে মনে হচ্ছিল সেগুলো সত্যি তা নয়। সেই বিখ্যাত কথা, আইডেন্টিফিকেশন না হলে কোনো রেসপন্স পাওয়া যায় না, সেটা এক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ভারতবাসীর কাছে সিংহলই যেখানে সুদূর, সেখানে ভিয়েতনাম কম্বোডিয়া তো ধরাছোঁয়ার বাইরে। তাদের জন্য আন্দোলন করে জনমত গঠন করা সত্যের খাতিরে অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু তাতে জনসাধারণকে সক্রিয়ভাবে পাওয়ার চিন্তা বাতুলতা। যদি এরকম কোনো ইস্যু হতো, এই যে প্রতি বছর এমএ পাশ করে ছেলেরা বেকার থাকবে জেনেও সরকার যে সিস্টেমটা চালু রেখেছে সেটা ভেঙে ফেলা দরকার। প্রতিটি ছেলের পূর্ণ শিক্ষার শেষে যোগ্য সংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। যদি দাবি ওঠে তাহলে সবাই সাড়া দেবে। অনিমেষের মনে হলো দেবে। জমায়েতে দাঁড়িয়ে অনিমেষ এইসব কথা ভাবছিল। কোনো মানুষকে প্রথম দেখায় বিচার করা যে নেহাতি ছেলে মানুষই, তা আজ প্রমাণ হলো। কোনো দিন কথা হয়নি, শুধু চোখে দেখে সে মেয়েটি সম্পর্কে যে কল্পনা তৈরি করেছিল তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মেয়েটি এত সিরিয়াস, এত স্পষ্ট কথা বলতে পারে এবং কি নির্লিপ্ত হয়ে নিজেকে আড়ালে রেখে দিয়েছে তা কি ওই চোখ দেখে আন্দাজ করা যায়? অনিমেষ অনুভব করল
আজ কথা বলার সময় মেয়েটির দিকে তাকিয়ে তার বুকের মধ্যে যে কাঁপুনি এসেছিল এখন তার একটুও অবশিষ্ট নেই। এক ধরনের রোমান্টিক ধারণার বদলে সেই মেয়েটি সম্পর্কে অন্যরকম কৌতূহলী হয়ে উঠেছে। মিটিংয়ের শেষে স্লোগান উঠল, ভিয়েতনাম যুগ যুগ জিও, আমেরিকার কালো হাত গুঁড়িয়ে দাও, ভেঙে দাও। সমস্ত বিশ্ববিদ্যালয় যেন গমগম করছে এখন। কথা ছিল বিমানের ভাষণের শেষে ওরা এক জায়গায় চলে আসবে। অনিমেষ গিয়ে দেখল বিমান নির্দেশ দিচ্ছে কি করতে হবে। মিছিল একটা দিক দিয়ে কলেজ স্ট্রিটে নামবে না, হেয়ার স্কুলের গেট দিয়ে একটা মিছিল এগোবে, অন্যটা কলেজ স্কোয়ারের দিক দিয়ে। পুলিশ রয়েছে হ্যারিসন রোড আর মেডিকেল কলেজের সামনে। এদিকটা যখন তারা বাধা পাবে তখন অন্য মিছিলটা ইডেন হোস্টেলের পাশ দিয়ে কলুটোলায় চলে যাবে। অনিমেষের ওপর নির্দেশ হলো কলেজ স্ট্রিটের দিকে মিছিলের সঙ্গে যেতে। এত চটপট সবাই ব্যাপারটা বুঝে নিল যে চমকে যেতে হয়। যেন কোনো শিক্ষিত সৈন্যবাহিনীর মতো মিছিলটা দুটো মুখ হয়ে এগোতে লাগলো। সুদীপ কলেজ স্ট্রিটের মিছিলটাকে আকারে ছোট করে দিল, কারণ ওদের কাজ শুধু পুলিশকে ব্যস্ত রাখা। সুদীপ, অনিমেষ এবং আরও কয়েকজন এই ছোট মিছিলটাকে লিড করে স্লোগান দিল, ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ, মার্কিন সরকার নিপাত যাক, নিপাত যাক, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। ঢেউয়ের মতো স্লোগানগুলো চারপাশে ছড়িয়ে যাচ্ছে। অদ্ভুত উত্তেজনা এখন। অনিমেষ মুখ তুলে দেখল ওপরের বারান্দাগুলোয় ছেলেমেয়েরা ভিড় করে ঝুঁকে ওদের দেখছে। সুদীপ সেটা লক্ষ্য করে বলল, একদিন ওরা আসবে অনিমেষ, রাতারাতি সবাই সৈনিক হবে এটা আশা করো না, ব্যবধান তো থাকবেই। মিছিলটা ট্রাম লাইন অবধি গিয়ে একটু থমকে দাঁড়ালো। অবশ্য স্লোগান চলছে সমানে। উত্তেজনায় সবাই অস্থির। অনিমেষ ডাইনে বাঁয়ে তাকিয়ে কোনো পুলিশ দেখতে পেল না। সুদীপ মিছিলটাকে নিয়ে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত যেতেই কফি হাউসের গলি দিয়ে ভ্যানগুলো এগিয়ে এলো। সামনে একটা জিপ, তাতে কয়েকজন অফিসার বসে আছে। পুলিশ দেখে আরও জোরদার হলো স্লোগান। অনিমেষ লাইনের বাইরে এসে দাঁড়িয়ে হাত তুলে স্লোগান দিচ্ছিল, সাম্রাজ্যবাদীদের দালালদের কালো হাত গুঁড়িয়ে দাও, ভেঙে দাও। সরবে তার সমর্থন বাজছিল গলায় গলায়। মার্কিন দালাল কংগ্রেস সরকার নিপাত যাক, নিপাত যাক। পুলিশ দিয়ে আন্দোলন ভাঙা যায় না, যাবে না। ভিয়েতনাম লাল সালাম, লাল সালাম, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। চারপাশে ঝটপট দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। ফুটপাতে সেকেন্ড হ্যান্ড বইওয়ালারা ছুটোছুটি করে নিরাপদে রাখছে তাদের বইপত্তর। বৃষ্টি আসার আগে যেমন আচমকা দমকা হওয়ায় চারদিক আলোড়িত হয়, এখন সেই অবস্থা। সুদীপ বলল, মেইন মিছিলটা নিশ্চয়ই এতক্ষণে সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে গেছে, আমরা আবার কলেজ স্কোয়ারের সামনে ফিরে যাই, চলো। মিছিলের মুখ ফেরাতেই চোখে পড়ল কলুটোলা মির্জাপুর স্ট্রিটের মুখটায় অজস্র পুলিশ লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এখন অবস্থা হলো এই যে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে, কারণ দুদিকের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম বাস চলছে না। একটা ট্রাম হিন্দু স্কুলের সামনে আটক হয়ে রয়েছে। কয়েকজন নাছোড়বান্দা যাত্রী ছাড়া সেটা প্রায় ফাঁকাই। বিশ্ববিদ্যালয়ের সামনে এসে যেন সবাই আরও মুখর হয়ে উঠল। অনিমেষ স্লোগান দিল, ছাত্র ঐক্য জিন্দাবাদ। গলায় গলায় সমর্থন ছড়ালো, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক সেই সময় জিপটা কাছাকাছি এগিয়ে এলো। জিপের সামনে একজন অফিসার পোর্টেবল মাইক নিয়ে দাঁড়িয়ে ঘোষণা করল, এই এলাকায় 144 ধারা জারি আছে। আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে রাস্তা ছেড়ে চলে যান। 144 ধারা বলবৎ থাকলে মিছিল করা আইনত অপরাধ। পুলিশ তোমার হুকুম আমরা মানি না, মানব না। জুলুমবাজ পুলিশকে চিনে নিন, এই মাটিতে কবর দিন। ভিয়েতনাম লাল সালাম, লাল সালাম। উত্তেজনা এখন এমন একটা জায়গায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব। সুদীপ চিৎকার করে বলল, কমরেডস, কংগ্রেস সরকারের দালাল ওই পুলিশেরা আমাদের উপর জুলুমবাজি করতে চাইছে, কিন্তু আমরা প্রথমে এমন কিছু করব না যাতে ওরা সুযোগ পায়। মনে রাখবেন, রক্তে রাঙা ভিয়েতনাম বাংলাদেশের আর এক নাম। ঠিক সেই সময় দুমদুম করে আওয়াজ উঠল। পায়ের তলার রাস্তা কাঁপিয়ে দুটো বোমা ফাটল কলুটোলার দিকে। অনিমেষ দেখল একটা পুলিশ মাটিতে পড়ে ছটফট করছে। 2-3টে ছিটকে ওপাশে পড়ে গেল। মুহূর্তে ওদিকটা ফাঁকা হয়ে গেল। পুলিশগুলো পড়িমড়ি করে মির্জাপুরে রাখা ভ্যানগুলোর দিকে ছুটে গেল। ব্যাপারটার জন্য একদম প্রস্তুত ছিল না অনিমেষ। হঠাৎ কাণ্ডটা হওয়ায় মিছিলের সবাই হকচকিয়ে গেছে। সুদীপ সঙ্গে সঙ্গে সবাইকে সজাগ করিয়ে গলা তুলল, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের দিকে পুলিশ বাহিনীর সামনে দুমদাম বোমা এসে পড়ল।
ধোঁয়ায় চারদিক এখন ঢাকা। ওদিকের পুলিশ পিছু হটেছে, সমস্ত এলাকা এখন জনশূন্য। সুদীপ চিৎকার করে বলল, কমরেডস, আপনারা গেটের সামনে চলে আসুন। ওরা যদি আক্রমণ করে তাহলে ভেতরে ঢুকে যাবেন। অনুমতি ছাড়া কোনো শিক্ষাকেন্দ্রে পুলিশ ঢুকতে পারে না। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে সবাই গেটের কাছে চলে এলো। অনিমেষ তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সে দুপাশে চোখ বুলিয়ে বোমার উৎসটা খুঁজল। প্রথম যে বোমা দুটো পড়েছে সেগুলোর দিকে তার খেয়াল ছিল না, কিন্তু শেষের দুটো যে প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছে এ বিষয়ে সন্দেহ নেই। এ ধরনের পরিকল্পনার কথা তার জানা ছিল না। সে মুখ তুলে দেখল বিশ্ববিদ্যালয়ের ব্যালকনিগুলোর মেয়েদের ভিড় এবং তাদের নজর সব ওর দিকে। সুদীপ চিৎকার করে অনিমেষকে ডাকতেই টিয়ার গ্যাস চার্জ করলো পুলিশ। ঠিক অনিমেষের সামনে একটা শেল এসে পড়ে ধোঁয়া ছাড়তে শুরু করলো। অনিমেষ দেখল শেলটা এখনও অবিকৃত এবং ধোঁয়া একটা দিক থেকেই বেরোচ্ছে। চোখ জ্বলছে, কিন্তু অনিমেষ পকেট থেকে রুমাল বার করে শেলটাকে তুলে কয়েক পা এগিয়ে পুলিশের দিকেই ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে ওপর থেকে একরাশ পায়রার পাখার ঝটপটানির মতো সোচ্চার হাততালি বাজল। আর তারপরেই শুরু হয়ে গেল অনর্গল টিয়ার গ্যাসের শেল বৃষ্টি। অনিমেষ সুদীপের কাছে সরে এলে সে বলল, ওরকম হিরো হওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়াবার দরকার ছিল না। ওরা যে কোনো মুহূর্তেই ফায়ারিং শুরু করতে পারে। সে কথায় কান্না দিয়ে অনিমেষ জিজ্ঞাসা করল, বোমা ফাটালো কে? এরকমভাবে আগে জানতাম না। সুদীপ খিঁচিয়ে উঠল, আমি কি জানতাম? পুলিশ নিজের লোক দিয়ে বোমা ফাটিয়ে প্যানিক সৃষ্টি করছে। অ্যাকশান নেবার জন্য একটা অজুহাত দেওয়া দরকার, এটাও বোঝো না? দু চোখ এখন জলে ভরা, ভীষণ চোখ জ্বলছে। একটু রগড়ালে জ্বলুনিটা বাড়ছে। কতগুলো ছেলে ভেতর থেকে কয়েকটা জল ভরা বালতি নিয়ে এলো। দেখা দেখি অনিমেষ রুমাল জলে ভিজিয়ে চোখে চাপা দিচ্ছিল। অনিমেষ দেখছিল একটি ছেলে, যাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মনে হচ্ছে না, মাঝে মাঝে ছুটে রাস্তায় নেমে গিয়ে অদ্ভুত দক্ষতার সঙ্গে শেল কুড়িয়ে নিয়ে এসে বালতিতে ডুবিয়ে দিচ্ছে। এই সময় ওপরের বারান্দাগুলোয় মেয়েদের চিৎকার উঠল। পুলিশ এবার বারান্দা তাক করে শেল ছুটছে। সুদীপ বলল, শালাদের কাণ্ডটা দেখছো? মেয়েরা ওদের কোনো ক্ষতি করেনি, তবু ওখানে শেল ছুটছে। একটা ব্যবস্থা নেওয়া দরকার। অনিমেষ জিজ্ঞাসা করল, কি করা যায়? আমরা অ্যাটাক করব। সুদীপের মুখ এখন শক্ত। কথাটা বলেই সে ছুটে গেল ওপাশে। অনিমেষ বুঝতে পারছিল না অ্যাটাক করব বলতে সুদীপ কি বোঝাচ্ছে। রাইফেলধারী পুলিশের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কি ছাত্রদের আছে? ঠিক সেই মুহূর্তে ওর মাথায় আরেকটা বোধ উকি দিল। এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা কি হওয়া উচিত? যে ইস্যু নিয়ে ওদের বিক্ষোভ জানানোর কথা, সেই ইস্যুটা তো ধামাচাপা পড়ে যাচ্ছে। আর সেটা এমন একটা ব্যাপার যে তা নিয়ে এত বড় কাণ্ড হওয়া ঠিক নয়। এ যেন মশা মারতে কামান দাগার মতো ব্যাপার। হঠাৎ ওর খেয়াল হলো, বিমান নিশ্চয়ই এতক্ষণে আসল মিছিল নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। অর্থাৎ বিমানের যাওয়াটা নিরাপদ করার জন্যই এখানে ওদের পুলিশকে ব্যস্ত রাখতে হবে। একটা চিৎকার, সেই সঙ্গে হ্যাঁ শব্দে কতগুলো ছেলেকে ছুটে যেতে দেখে অনিমেষ থতমত হয়ে গেল। এরকম শব্দ কী কারণে মানুষের গলা থেকে বের হয় কে জানে, কিন্তু ছেলেগুলোকে কেমন অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। আর সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের সামনে অবিরাম বোমা বৃষ্টি শুরু হয়ে গেল। অনিমেষ ব্যাপারটা বুঝে ওঠার আগেই দেখল ওপাশের থেমে থাকা ট্রামটা দাউ দাউ করে জ্বলছে। আচম্বিতে তার মনে সেই ছবিটা ভেসে এলো। প্রথম যে রাতে সে কলকাতায় পা দিয়েছিল, এমনি করে একটা ট্রামকে জ্বলতে দেখেছিল। শব্দ করে ট্রামের শরীরটা ফাটছে। যে ছেলেগুলো ছুটে গিয়েছিল তারা চক্ষের নিমেষে গা ঢাকা দিল। আর সেই মুহূর্তে যে শব্দ হলো, সেটা যে রাইফেল থেকে হচ্ছে তা অনিমেষকে বলে দিতে হবে না কাউকে। প্রাচী সিনেমার পাশের গলিতে এইরকম একটা শব্দ তার শরীরে ছিদ্রচিহ্ন রেখে গেছে চিরকালের জন্য। সেদিন যে বোকার মতো গলির মাঝখান দিয়ে ব্যাগ হাতে ছুটেছিল, সে আজ তড়িৎ গতিতে গেটের আড়ালে দাঁড়িয়ে পড়ল। ফায়ারিং হচ্ছে এই খবরটা বিশ্ববিদ্যালয় চত্বরে সোচ্চার হয়ে ছড়িয়ে যেতেই ওপরের বারান্দার ভিড়টা হাওয়া হয়ে গেল আচমকা। অনিমেষ আড়াল থেকে দেখল পুলিশ বাহিনী রাইফেল উঁচিয়ে এগিয়ে আসছে। জায়গাটায় থাকা বিপজ্জনক বুঝতে পেরে সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়তে দেখতে পেল আড়ালে আবডালে ছেলেরা শেল্টার নিয়ে নিয়েছে। দূরে দমকলের আওয়াজ ভেসে আসছে। গাড়িটা ক্রমশ এগিয়ে আসছে। চোখে চেপে ধরে ধরে ভেজা রুমালটা এখন প্রায় শুকনো, জ্বলুনিটা বাড়ছে। এখন কি করা যায়? কোনো বিশেষ নির্দেশ দেয়নি বিমান। সুদীপকেও সে দেখতে পাচ্ছে না। পরপর কয়েকটা বোমা ফাটলো আচম্বিতে। সঙ্গে সঙ্গে পুলিশের ফায়ারিং শোনা গেল। অনিমেষ দৌড়ে দোতলায় উঠে এলো। এপাশের বারান্দাটা ফাঁকা, একদম রাস্তার ধারে বলে কোনো দর্শক এখানে নেই। সে উঁকি মেরে দেখল দমকলের লোকেরা কাজে নেমে পড়েছে। অঝরে জল ঝরছে ট্রামটার উপরে। আর তখনই ইট বৃষ্টি শুরু হয়ে গেল।
রাশি রাশি ইটের টুকরো এমনভাবে দমকলের লোকদের উপর এসে পড়া শুরু হলো যে ওদের পক্ষে কাজ করা শেষ পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়ালো। মেঘের আড়াল থেকে যুদ্ধ করার মতো বিশ্ববিদ্যালয়ের আড়াল থেকে ইট পড়ছে এবং পুলিশের পক্ষে এই মুহূর্তে কিছু করা অসম্ভব। যা হোক, যা চাওয়া হয়েছিল তা সফল হয়েছে। আজকের এই ঘটনার কথা নিশ্চয়ই আগামীকালের কাগজে থাকবে। ব্যাপারটার প্রচার যত বাড়বে তত ভিয়েতনাম সম্পর্কে ছাত্ররা যে উদ্বিগ্ন তা প্রকাশ পাবে। বিমান কি শেষ পর্যন্ত মার্কিন দূতাবাসে মিছিল নিয়ে পৌঁছতে পারল? খবরটা এখন জানা যাবে না যদি কেউ না ফিরে আসে। হঠাৎ নিচে চোখ পড়তে অনিমেষ দেখতে পেল 3টে পুলিশের জিপ হেয়ার স্কুলের দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের লনে ঢুকে পড়েছে। কি ব্যাপার? সুদীপ বলেছিল পুলিশ নাকি অনুমতি ছাড়া এখানে থাকতে পারে না। তবে কি অনুমতি পেয়ে গেছে? এতক্ষণে খেয়াল হলো এত যে গোলমাল হচ্ছে, ছেলেমেয়েরা টিয়ার গ্যাসে নাস্তানাবুদ, কিন্তু ভাইস চ্যান্সেলর তো দূরের কথা, কোনো অফিসারকে এগিয়ে আসতে দেখা যায়নি। ওরা নিশ্চয়ই জানেন যে কিছুতেই ছাত্রদের বোঝানো সম্ভব নয়, অতএব হাল ছেড়ে বসে আছেন। পুলিশের খুব একজন বড় অফিসারকে ভাইস চ্যান্সেলরের ঘরের দিকে যেতে দেখতে পেল সে। কয়েক মিনিট যেতে না যেতেই অফিসারটি নেমে এসে কিছু বললেন ওর সহকর্মীদের, আর তারপরেই বিশ্ববিদ্যালয় চত্বর পুলিশে ছেয়ে গেল। অনিমেষ সুদীপকে দেখতে পাচ্ছে না। ছাত্রদের তরফ থেকে কি করা উচিত এখন? হুকুম পাওয়া মাত্র পুলিশ ছুটে গেল সেই অংশটায় যেখান থেকে লুকিয়ে ইট বৃষ্টি করা হচ্ছে। কেউ কাউকে সতর্ক করার চেষ্টা করার আগেই একটা কনস্টেবল দুটো ছেলেকে টানতে টানতে ভ্যানটার কাছে নিয়ে এলো। ছেলে দুটোকে চেনে না অনিমেষ, এবং চেহারা দেখে মনে হয় না ওরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কি করে এখানে এলো কে জানে। ছাত্র আক্রমণ ছত্রভঙ্গ হতে বেশি সময় লাগলো না। চারদিকে ধোঁয়া, ভাঙা ইট কাঠ ছড়িয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ের দখল নিয়ে নিয়েছে। এই যদি পরিণত হয় তাহলে এত সব করা কী জন্যে? এবং এই পরিণতির কথা তো নিশ্চয়ই জানা ছিল। কয়েকটা ছাত্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে এরকম লড়াই করতে পারে না। আর লড়াইটা কী নিয়ে হচ্ছে না, কয়েক হাজার মাইল দূরে একটি বিদেশি রাষ্ট্র অন্য একটি দেশের ওপর অত্যাচার করছে বলে প্রতিবাদ জানাতে। অনিমেষ মাথা নাড়ল আপন মনে। না, এভাবে চলতে পারে না। হয়তো এরকম টুকরো টুকরো কিছু বিশৃঙ্খলতা সৃষ্টি করে প্যানিক সৃষ্টি করা যায়, কিন্তু সেটা কি ফলপ্রসূ? বিশাল চত্বরটায় পুলিশ গিজগিজ করছে। অনিমেষ ফাঁকা দোতলার বারান্দা দিয়ে হেঁটে নিজের ক্লাসের সামনে এসে দেখল 20-25টা মেয়ে চোখে রুমাল দিয়ে বসে আছে।